আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিকশন হান্টকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে আত্মার মৃত্যু নেই। আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, আত্মার মৃত্যু নেই। হৃদয়ের আত্মিক প্রশান্তির মাঝে ব্যর্থতার ইতিবৃত্ত, জীবনের কাঙ্ক্ষিত প্রত্যাশার ভিড়ে ব্যথাতু স্মৃতির প্রলেপ লেপে দিয়ে যায়। ইতিহাসের রক্তাক্ত অধ্যায়ের সূচনা যে ঠিক এইভাবেই ঘটেছিল। দাম্ভিক আত্মপ্রকাশের সমন্বয়ে সৃষ্টি হয়েছে নব উন্নয়নের জোয়ার, মৃত শরীরে নতুন প্রাণের সঞ্চার। ঠিক যেইভাবে বৃদ্ধ বটগাছটার মৃত্যুর পরে আবারও জন্ম নেয় নতুন চারা, সেই চারা ক্রমে বড় সৃষ্টি করে এক অজানা বিভীষিকার। আমার আজকের এই গল্প ঠিক তেমনই এক অভিশাপকে কেন্দ্র করে, এক অভিশাপ যা একটি গোটা গ্রামকে মৃতবৎ পৈশাচিক উল্লাসে পুনর্জীবিত করে তোলে। চন্দ্রিমার আলো যখন রজনী নিষিদ্ধ বাতি জ্বালিয়ে আহ্বান করে তাদের, তারা একে একে খোলস ছেড়ে নতুন রূপে সেজে ওঠে। তারা যে অন্ধকারের সন্তান, প্রকৃতির মমতাময়ী রূপ কি সন্তানদের ক্ষুধা নিবৃত্তি থেকে বিরত রাখতে পারে? কর্নেল, আজকের রাতটা বিশেষভাবে সতর্ক থাকবেন, নইলে আমরা কেউ বাঁচতে পারবো না। কিন্তু আমি কাঁটাতারের বেড়া দিয়ে যে দুর্ভেদ্য ক্যাম্প নির্মাণ করেছি, আশা করি তারা সহজে প্রবেশ করতে পারবে না। তাছাড়া আমাদের অত্যাধুনিক অস্ত্রের সামনে ওই হিংস্র সাপদের কিছু করার ক্ষমতা নেই। বেগতিক দেখলেই সব কটাকে গুলিতে ঝাঁঝরা করে দিতে আমার হাত একবারের জন্য কাঁপবে না। লেফটেন্যান্ট বক্সি, আমরা ইন্ডিয়ান আর্মি বর্ডার ফোর্স সিকিউরিটি টিম। ভারতে বর্ডার এলাকায় শান্তি বজায় রাখা আমাদের নৈতিক কর্তব্য বটে। শত্রুপক্ষের দল যাতে কোনোরূপ বেআইনি কাজ সম্পূর্ণ না করতে পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি। বসিরহাটে প্রত্যন্ত গ্রামে এরও বিভীষিকা উদয় যে প্রেক্ষাপট তৈরি করেছে, তাতে আমাদের গুটি কয়েক সেনা কীভাবেই বা এদের সাথে পেরে উঠবে। আকাশটা লক্ষ্য করে দেখো বক্সি, আজ পূর্ণ চন্দ্র শোভা পাচ্ছে। আজ যে পূর্ণিমা, তোমায় নিশ্চয়ই বলে বোঝাতে হবে না যে আজকের দিনটা কী ঘটতে পারে। হ্যাঁ কর্নেল, এই বিষয়ে আমি আগে থেকেই জানি। হেডকোয়ার্টারের ওয়্যারলেসে আসা বসিরহাট পুলিশের পেট্রোলিং কারের সেই অফিসারের শেষ কথাগুলো আজও আমার কানে বাজে। সেদিন বসিরহাট থানার এসআই প্রবোধ একজন কনস্টেবলকে নিয়ে রাউন্ডে বেরিয়েছিলেন। বাংলাদেশ বর্ডার দিয়ে যাওয়ার সময় জঙ্গলের ধারে কিছু একটা অস্বাভাবিক দৃশ্য দেখতে পেয়ে তিনি গাড়ি থামান। খানিকটা এগিয়ে গিয়ে হেডলাইটের আলো ফেলতেই যে দৃশ্য তাদের চোখে পড়ে, তাতে তাদের গায়ের রক্ত হিম হয়ে যায়। সেই দৃশ্যের ফুটেজ তাদের মধ্যে একজন ক্যামেরাবন্দি করেছিল এবং এখন সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যদিও সেই রাতে এসআই প্রবোধ এবং সেই কনস্টেবলের আত খাওয়া মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই জঙ্গলের ভেতরে, তবু সেই কনস্টেবলের লাশের পাশে তার যে মোবাইলটা পাওয়া গিয়েছিল, সেখান থেকেই সেই ফুটেজ সামনে আসে। এই দেখুন স্যার সেই ভিডিওটা। লেফটেন্যান্ট বক্সি তার প্যান্টের পকেট থেকে সেলফোনটি বের করে ভিডিওটি চালিয়ে কর্নেল গুপ্তার চোখের সামনে মেলে ধরলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে গাড়ির হেডলাইটের আলোয় জঙ্গলের ধারে একটি মানুষের দেহকে দুজন অতিমানব তীক্ষ্ণ দাঁত এবং ছুরির ফলার মতো নখ দিয়ে ছিঁড়ে কুড়ে খাচ্ছে। যেন অতিমানব নাকি শয়তানের সৃষ্ট কোনো ভ্রম। তাদের কালো রোমস দেহে যেন আসুরিক বল, মুখে চোয়াল কুকুরের মতো ছুঁচালো। সেই মুখের ভেতর শোভা পাচ্ছে সারি সারি ছুঁচালো দাঁত এবং দুই পাশে বেরিয়ে এসেছে দুটি সদন্ত। হাত দুটি কাঁধের পাশ থেকে মাটিতে ঝুলছে যেন।
নীল শিরাযুক্ত পা দুটি কোনো বৃহদাকার জানোয়ারের পায়ের মতোই, তবে গোড়ালির নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত অংশটা ঈষৎ বাঁকা। এসআই প্রবোধ পকেট থেকে রিভলভার বার করে সতর্কবাণী উচ্চারণ করে সামনে এগিয়ে যেতেই এবার সেই দুই অদ্ভুত জীব মৃতদেহ ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের উচ্চতা প্রায় 7 ফুটেরও বেশি। আকাশের দিকে মুখ করে এক অদ্ভুত সুরের ডাক ছাড়ল তারা। তাদের লম্বা জিভ দিয়ে টপ টপ করে লালা ঝরছে যেন। ততক্ষণে ভেতরে থাকা কনস্টেবলটি দৃশ্য রেকর্ড করতে করতে খানিকটা মোবাইল এক হাতে ধরে অন্য হাতে তুলে নিল তার সার্ভিস রিভলভারটা। ফায়ার শব্দটি প্রবোধের মুখ থেকে উচ্চারিত হতেই একজোড়া বন্দুক থেকে রাতের বাতাস কেটে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে এলো সেই দুটি মূর্তিমান বিভীষিকার শরীর লক্ষ্য করে। কি এক অদ্ভুত কায়দায় তারা শরীরটা এঁকে বেঁকে গুলিগুলোকে পাশ কাটিয়ে এক অদ্ভুত জান্তব স্বরে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল তাদের লক্ষ্য করে। ছলাৎ করে লাল রক্তে ছিটিয়ে এসে লাগলো মোবাইলের গায়ে। তারপর রাতের নিস্তব্ধতা খান খান করে এক তীব্র করুণ আর্তনাদ ভেসে এলো। ভিডিওটা বন্ধ হতে এবার কর্নেল অস্ফুট স্বরে বলে উঠল, আনবিলিভেবল! এও কি সম্ভব? গত কয়েক মাসে এই গ্রামে যে ত্রাসের সঞ্চয় হয়েছে, পাওয়া গেছে আধ খাওয়া পচা গলা মৃতদেহ, সেগুলোর পেছনে কি সত্যিই কোনো অলৌকিক ঘটনা রহস্য জড়িয়ে আছে, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র? লেফটেন্যান্ট, তুমি মর্গের ঘটনা নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ কর্নেল, এই গ্রাম থেকে যে সমস্ত মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছিল, অদ্ভুতভাবে এমনই এক পূর্ণিমা রাতে তারা লাশ কাটা ঘরের ঠান্ডা ক্যাবিনেট থেকে উধাও হয়ে যায় এবং পরের দিন সকালে মর্গের দায়িত্বে থাকা রক্ষী এবং একজন জুনিয়র ডাক্তারের ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করা হয়। ঘটনার প্রবাহ এখন শুধু ভারতবর্ষের প্রতিরক্ষা সীমা লঙ্ঘন করেনি, সেটি এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে স্যার। এই ভিডিও বা এমন খবরকে রিউমার্স বলে উড়িয়ে দিতেও পারি না। এহেন অবস্থায় আজ আমরা যে দায়িত্বের ভার বহন করে এসেছি, প্রাণ দিয়েও হোক তাকে আমরা রক্ষা করবই। তাদের কথোপকথন চলাকালীন রাতের নিস্তব্ধতা খান খান করে ভেসে এলো এক অদ্ভুত পৈশাচিক ডাক। আওয়াজ শুনে মনে হলো যেন শয়ে শয়ে শেয়ালের ডাক সমস্বরে ডেকে চলেছে। জঙ্গলে এই ঘটনা খুবই সাধারণ, বিশেষ করে আজও গ্রামের দিকে রাতে এমন ডাকের সাথে সকলেই পরিচিত বটে। তবে এই ডাক যেন তার থেকে আলাদা। মুহূর্তের মধ্যে আর্মি ক্যাম্পে যুদ্ধকালীন ব্যস্ততা দেখা দিল। লেফটেন্যান্ট, সময় উপস্থিত, আমাদের ছেলেদের পজিশন নিতে বলো। ফাস্ট ফাস্ট ফাস্ট! অ্যান্ড ইটস মাই অর্ডার। আমরা এখনও জানি না আজ রাতে আমরা কোন বিভীষিকার মুখোমুখি হতে চলেছি। কর্নেল গুপ্তার নির্দেশে খাকি উর্দি পরা ভারতীয় সেনার একটি বিশেষ দল এইবার উদ্যত বন্দুক হাতে জঙ্গলের যেই স্থান থেকে আওয়াজ ভেসে এলো সেদিকে তাক করে মাটির ওপর হাঁটু ভাঁজ করে বসে রইল। এরপর লেফটেন্যান্ট বক্সি বলে উঠলেন, শোনো, তুমি স্নাইপার হাতে ক্যাম্পের বাইরে যে উঁচু মাটির ঢিবি রয়েছে সেখানে অপেক্ষা করো। তাদের দেখতে পেলে স্নাইপারের গুলিতে তাদের খুলি উড়িয়ে দেবে, বুঝেছ? তাছাড়া আমাদের কভার করতেও সুবিধা হবে। কর্নেলের নির্দেশ মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্যাম্পের ঠিক বাইরে যে উঁচু ঢিবি রয়েছে সেখানে লেফটেন্যান্ট বক্সি স্নাইপার রাইফেলটি সেট করে তার তীক্ষ্ণ দূরবীন দিয়ে জঙ্গলের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। হঠাৎই জঙ্গলের মাঝে দেখা দিল তীব্র চাঞ্চল্য। কাঁটা ঝোপের জঙ্গল দুলে উঠল যেন। ওই যে ভেসে আসছে শত সহস্র পায়ের আওয়াজ। দূরবীন দিয়ে দেখা যাচ্ছে 4 হাত পায়ে ভর করে কারা যেন সাপদের মতো ধেয়ে আসছে ক্যাম্পের দিকে। সেই দৃশ্য দেখে কর্নেলের মুখ দিয়ে বেরিয়ে এলো শুধু একটি শব্দ, ঝাঁকে ঝাঁকে গর্জে উঠল লাইট মেশিন গান, AK-47 কাঁটা তারের বেড়া ছিন্ন ভিন্ন করে সেই অবিরাম গুলি বর্ষণের মাঝে
এবার এসে হাজির হল সে সকল 4 পেয়ে জন্তুর দল। ধীরে ধীরে এবার তারা মাটি থেকে উঠে দাঁড়ালো, ঠিক যেন এক 2 পেয়ে মানুষের মতো। না না, তারা মানুষ নয়, তারা যে মানুষ হতেই পারে না। তাদের মুখ কুকুরের মতো ছুঁচলো, সারা শরীর কালো লোমে ঢাকা, উচ্চতায় প্রায় 7 ফুট লম্বা, হাতের নখ তীক্ষ্ণ, ঠিক যেন ধারালো ছুরির মতো শান দেওয়া। মুখের চোয়াল খুলতেই দেখা গেল তীক্ষ্ণ দাঁতের সারি। তারা সংখ্যায় প্রায় কয়েকশো। প্রবল আক্রোশে তারা ঝাঁপিয়ে পড়ল বন্দুকধারী ভারতীয় সেনাদের ওপর। লেফটেন্যান্ট বক্সি আর সময়ের অপচয় না করে ক্ল্যাশ টেনে ধরে ট্রিগার টিপল। একরাশ ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে একটি গুলি হাওয়ার বুকে ছিঁড়ে তীর বের। সে ধপ করে মাটিতে পড়ে যেতেই আবারও নিজেকে সামলে নিয়ে নিমেষে মাটি থেকে উঠে দাঁড়াল। মুখ দিয়ে বেরিয়ে এলো এক তীব্র পাশবিক হুঙ্কার। এক লাফে শেষেই উঁচু ঢিবির ওপরে উঠে এক হাতে শূন্যে তুলে ধরল লেফটেন্যান্ট বক্সিকে। বিশাল মুখটি হা করে বসিয়ে দিল সে লেফটেন্যান্টের গলা লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ল মাটির বুকে। লেফটেন্যান্টের দেহটি মাটিতে পড়ে যেতে ঘোর লাগা চোখে সে দেখতে পেল ক্যাম্পে জায়গায় জায়গায় পড়ে রয়েছে সারিবদ্ধভাবে আর্মির মৃতদেহের স্তূপ। কচর মচর করে ভেসে আসছে কাঁচা মাংস চিবানোর আওয়াজ। একদল হিংস্র ক্ষুধার্ত অতিমানব প্রবল বিক্ষোভে ছিঁড়ে কুড়ে খেয়ে চলেছে তাদের মৃতদেহ। শরীরের চামড়া ফালা ফালা করে টেনে বের করছে তাদের নাড়ি ভুঁড়ি এবং লাল রঙের হৃৎপিণ্ড। ধীরে ধীরে সে চোখ বুঝে ঢলে পড়ল মাটির বুকে। পড়ে রইল একদল হিংস্র ক্ষুধার্ত অতিমানবের দল এবং ভারতীয় সেনাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ। ধীরে ধীরে লেফটেন্যান্টের বুকে ফুটে উঠল একটি উল্কি, এক হিংস্র নেকড়ের হা করা মুখ, যার ভেতরে শোভা পাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। সল্টলেকের রূপসা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তার সঞ্জীব বর্মন কাঁধে স্টেথোস্কোপটা নামিয়ে সাদা পোশাকে লেগে থাকা রক্তের ছিটে পরিষ্কার করতে করতে নার্সের পোশাক পরিহিত এক নারীকে উদ্দেশ্য করে বলে উঠল, আজকের কেসটা বড়ই জটিল। এমন ঘটনা আমার ডাক্তারি জীবনে দুটো দেখিনি। একজন আহত লেফটেন্যান্টকে আজ সকালই নার্সিংহোমে শিফট করা হয়েছে। তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। সাধারণত ইন্ডিয়ান আর্মির দুর্ঘটনাজনিত কোনো ঘটনা এলে ভিকটিমকে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে বসিরহাটে ঘটা এমন নৃশংস হত্যাকাণ্ডের পর তিনি এখনও কি করে সারভাইভ করছেন সত্যি ভাবার মতো বিষয়। তার থেকেও আশ্চর্যের বিষয়, তার সারা শরীরে যে ক্ষতের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে সেসব কোনো হিংস্র জন্তুর নখের দাগ। সম্ভবত শেয়াল বা হায়না। কুকুর যে নয় সে বিষয়ে এই কারণেই নিশ্চিন্ত, কারণ কুকুর এত বড় এক সশস্ত্র বাহিনীকে এভাবে নাস্তানাবুদ করতে পারে না, যদি না বুনো কুকুরের পাল হয়ে থাকে। বাকি রইল শিয়াল। তারা তো এমনিতে ভীতু প্রাণী বলেই জানি, তবুও শেয়াল দলবদ্ধভাবে থাকলে আক্রমণ করাটা অস্বাভাবিক কিছু নয়। স্টিল সামথিং ইজ ভেরি রং হ্যাপনিং আউট দেয়ার। ইন্ডিয়ান সোলজারদের বাকি ডেড বডিগুলোর পোস্টমর্টম করে আর্মি ক্যাম্পে পাঠানো হয়ে গেছে, তবে দিস ইজ ভেরি স্পেশাল কেস। আর্মি হসপিটালে নিয়ে যেতে অনেকটা সময় লাগতো, ফলে কাছাকাছির মধ্যে এখানেই শিফট করেছে তারা। আমি যতটা সম্ভব চেষ্টা করে চলেছি যাতে তিনি প্রাণে বেঁচে যান। আফটার অল হি ইজ দ্য ওনলি সার্ভাইভার এবং ভারতীয় সেনার একজন উচ্চপদস্থ ব্যক্তি। তাই সিনিয়র ডক্টর আসিফ স্যারকে অ্যাসিস্ট করতে পেরে সত্যি ভালো লাগছে। সত্যি মর্গে এতদিন এত মরা কাটা দেখলাম, এত মানুষের চিকিৎসা করলাম, বাট দিস কেস ইজ রিয়েলি আ মাস্টারপিস ইটসেলফ। তুমি কি বলো সন্দীপা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। পেশেন্টের ক্ষত কত দ্রুত নিরাময় হয়ে যাচ্ছে দেখেছেন? অদ্ভুতভাবে মাত্র একদিনের মধ্যে ক্ষত শুকিয়ে গিয়ে সেখানে নতুন চামড়া গজে উঠেছে। ব্যাপারটা কি বড়ই অদ্ভুত নয়? সন্দীপা, সেই জন্যই তো আরও বেশি ব্যাপারটা ভাবাচ্ছে আমায়। তবে আমার মতে এমন দ্রুত সেল তৈরি হওয়া এমন সত্যি কোনো সাধারণ মানব শরীরে সম্ভব নয়। আজ সারা রাত আমাদের নাইট শিফট রয়েছে। আসিফ স্যার বারবার বলে দিয়েছেন যাতে পেশেন্টের সমস্ত গতিবিধি মনিটরিং করি, আর সেই গুরুদায়িত্ব আমাদের উপরই এসে বর্তায়। আচ্ছা, তোমার বাড়িও তো বসিরহাটে, তাই না?
এমন ঘটনার সাথে কি এর আগে প্রত্যক্ষ হয়েছো কখনো বা শুনেছো? সন্দীপা অপারেশনে ব্যবহৃত সাদা অ্যাপ্রনটি খুলে ফেলে হাতে এক ফোঁটা স্যানিটাইজার দিয়ে 2 হাত কচলাতে কচলাতে বলল, আমার জন্ম থেকে বড় হয়ে ওঠা বসিরহাটে। বর্ধমানে জিএমএম নার্সিং শেষ করে বসিরহাটের একটা বেসরকারি হাসপাতালে কাজ করার সুযোগ পেয়েছিলাম বটে। সেই সময় এমন এক পেশেন্ট ভর্তি হয়েছিল, সারা শরীর জুড়ে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ, গলার মাংস কেউ যেন এক কামড়ে ছিঁড়ে নিয়েছিল। প্রচুর ব্লিডিংও হয়েছিল জানেন স্যার। তবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার জ্ঞান ফিরে আসে এবং ধীরে ধীরে তার শরীর থেকে সেসব ক্ষতচিহ্ন আপনা থেকেই নিরাময় হতে শুরু করে নতুন চামড়া গজিয়ে ওঠে। ঠিক যেভাবে কোনো মৃত গাছের ডালে কোনো এক বসন্তে নতুনভাবে ফুল গজিয়ে ওঠে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার বুকে একটা উল্কি আঁকা ছিল, একটা নেকড়ের উল্কি। আমার স্পষ্ট মনে আছে, জ্ঞান হবার পর আমরা জানতে পেরেছিলাম যে সে পেশায় একজন জেলে। আগের দিন রাতে যখন সে জাল ফেলে মাছ ধরছিল, ঠিক সেই সময় তার পেছনে কারোর অস্তিত্ব টের পায়। সে কিছু বুঝে ওঠার আগেই এক ভয়াল দর্শন বিভীষিকা তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে তার বর্ণনা যেরূপ দিয়েছিল, এমন ঘটনা যা দৃশ্য শুধু কল্পনাই করা যায় মাত্র। তার বাস্তব রূপে এমন বর্ণনা ভাবাও কি সাংঘাতিক। সন্দীপা, ঠিকই বলেছ। আমিও সেই ভিডিও দেখেছি, যার কারণে আজ সোশ্যাল মিডিয়া তোলপাড়। কেউ বলছে ভিএফএক্স, কেউ বলছে সাজানো ঘটনা। কিন্তু ইন্ডিয়ান বর্ডার ফোর্স শুধু শুধু এমন এক গুজবের শিকার যে হয়নি সেটা স্পষ্ট। এই ঘটনা কাউকে জানানো হয়নি, মিডিয়া থেকে লুকিয়ে রাখা হয়েছে যাতে কোনো রূপ গুজব বা আতঙ্ক না ছড়ায়। ইটস আ সিক্রেট অ্যাসাইনমেন্ট। তবে এতগুলো মৃতদেহ যে সাক্ষ্য বহন করে চলেছে, সেটা তো মিথ্যে বা গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। সন্দীপা তার কথার প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ভেতর থেকে ভেসে এলো একজন দায়িত্বরত নার্সের ভয়ার্ত আর্তচিৎকার। কণ্ঠটি স্পষ্ট হতেই তারা দেখতে পেল হাসপাতালের সিনিয়র নার্স কমলাদি ছুটতে ছুটতে সেদিকেই আসছে। আনস্টেবল হয়ে পড়েছে পেশেন্ট। সে বিছানায় কোনো এক তীব্র যন্ত্রণায় ছটফট করছে, হার্ট রেট মারাত্মকভাবে ওঠানামা করছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে এক জান্তব গর্জন। আপনারা তাড়াতাড়ি আইসিইউতে চলুন। নার্স, ওনার ইমিডিয়েটলি অক্সিজেন লেভেল বাড়িয়ে দিন। আর হ্যাঁ, আপনি সন্দীপা, আপনি গিয়ে ডক্টর আসিফকে কলে নিন। ফাস্ট ফাস্ট, আমাদের হাতে একদম সময় নেই, ফাস্ট। আইসিইউতে তখন যেন এক যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যেন মৃত্যু দেবতার করার গ্রাস থেকে মৃতপ্রায় ব্যক্তিকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা। তক্ষুনি ছুটতে ছুটতে নার্স সন্দীপা ঘরে এসে পৌঁছালো ও বলল, আসিফ স্যার খবরটা শুনেই তড়িঘড়ি রওনা দিয়েছেন। আপনাকে বললেন হার্টবিট সচল রাখার ইঞ্জেকশনটা দিতে, যাতে কিছুক্ষণের জন্য হলেও পেশেন্টকে জীবিত রাখা যায়। কাঁচের বাক্স থেকে সিরিঞ্জ বের করে সিরিঞ্জের ছুঁচলো দিক ছোট্ট শিশির ভেতরে পুরে সম্পূর্ণ ওষুধটা সিরিঞ্জের ভেতরে প্রবেশ করালেন ইন্টার্নশিপ করা জুনিয়র ডাক্তার সঞ্জীব বর্মন। শক্ত হাতে লেফটেন্যান্ট বক্সির কাঁধের কাছটায় আয়োডিন লাগিয়ে ইঞ্জেকশন পুশ করতে যেতেই হঠাৎই এক অদ্ভুত কাণ্ড ঘটল। হাতের সাথে লাগানো সেলাইনের পাইপ এক হাতে ছিঁড়ে দিয়ে বিছানা থেকে এক লাফে উঠে বসলেন তিনি। কাঁচে ঘেরা সুদৃশ্য হাসপাতালে আইসিইউ এ কামরায় প্রবেশ করেছে চাঁদের আলো। আজও যে পূর্ণিমা, চাঁদের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত রাতের শহর। হঠাৎই তার বুকে আঁকা সেই উল্কি থেকে এক অদ্ভুত ধূসর আলো বিচ্ছুরিত হতে লাগলো। লেফটেন্যান্ট বক্সি এক অদ্ভুত ঘোর লাগা চোখে ঘরে উপস্থিত প্রত্যেকের দিকে একবার করে দেখে নিল। মুখে ফুটে উঠল এক ক্রূর হাসির রেখা। মুহূর্তের ভগ্নাংশে আবারও তার শরীরে দেখা দিল এই তীব্র কম্পন। সে ধীরে ধীরে মার্বেলের মেঝেতে পা রাখল। মুখ দিয়ে বেরিয়ে এলো এক জান্তব গর্জন। নিজের 2 হাতে বুক চেপে ধরে 2 দিকে টেনে ধরতেই ধীরে ধীরে তার বুকের চামড়া সরে গিয়ে দেখা দিল কোনো এক অজানা জন্তুর বনশালী পুরুষ্ট লোমশ বুক। ধীরে ধীরে মুখটা ছুঁচলো হতে শুরু করলো, ঠিক যেন একটা কুকুর। সেই মুখের ভেতরে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। এবার সে উচ্চতায় বাড়তে লাগলো, একটু একটু করে কুঁজো হতে হতে এবার সে তার পিঠে হাত রেখে গোটা শরীরের চামড়া কোনো এক অদ্ভুত কায়দায় 2 ভাগে চিরে ফেলল।
তার মাথা প্রায় সিলিং ছুঁই ছুঁই, গোড়ালি থেকে পায়ের নিচের অংশ যেন এক অতিকায় সাপদের মতোই দেখতে লাগলো। সে খোলস বদলেছে, ঠিক সাপের মতো সেও তার শরীরের খোলস বদলে এক নতুন রূপ নিয়েছে। অন্ধকারের সন্তান এবার চাঁদের দিকে মুখ করে একটা অদ্ভুত ডাক ডেকে উঠল। ঝনঝন শব্দ করে জানলার কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে 6 তলা বিল্ডিংয়ের ওপর থেকে নিচে পড়ল। রক্তাক্ত হলদেটে চোখ দুটি কোনো মানুষদের হতেই পারে না। সে তাদের দিকে তাকিয়ে শুধু কিছু কথা কোনো ক্রমে উচ্চারণ করতে পারল। রান রান ফাস্টার, আই ক্যান নট হোল্ড মাই সেলফ সো লং, রান রান ফাস্টার। 3 জোড়া হতবিহ্বল চোখ যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখে থমকে গেছে। স্তব্ধ স্থবির ঘড়ির কাঁটা সময়ের রাজচ্ছত্রে আধারকে দীর্ঘায়িত করে তুলেছে। এই রাত বড়ই অভিশপ্ত। জুনিয়র ডাক্তার সঞ্জীব এবার ধীরে ধীরে ইঞ্জেকশন হাতে নিয়ে তার সামনে যেতেই মুহূর্তের মধ্যে সেই ভয়াল বিভীষিকা একটা থাবা চালিয়ে দিল তার হাত লক্ষ্য করে। ছিটকে পড়ে গেল হাতের ইঞ্জেকশন। হঠাৎই তার মধ্যে দেখা দিল আরও এক পরিবর্তন। সকলের ভয়ার্ত চোখের দিকে আরেকবার তাকিয়ে সে খোলা জানলার দিকে কোনো এক হিংস্র নেকড়ের মতো ধেয়ে গেল এবং জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। ধপ করে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ। শান্ত দিঘির মতো কালো রাতের নৈশব্দ খান খান করে আবারও ভেসে এল সে চেনা ডাক। এই ডাক যে বড়ই ভয়ঙ্কর, এই ডাক যে মৃত্যুর। সৃষ্টির প্রারম্ভিক স্তরে ঈশ্বর মনুষ্য সৃষ্টির পূর্বে এই মহাবিশ্বে সৃষ্টি করেছিলেন নানাবিধ প্রজাতি। তারা ঠিক রক্ত মাংসের মানুষ ছিল না। মানুষ এসেছে বিবর্তনের ধারাবাহিকতায়, কিন্তু শুরুতে তারাও 4 হাত পায়ে ভর দিয়ে অন্যান্য বন্য জন্তুর মতোই চলাফেরা করত, শিকার ধরে খেত। আজ আমাদের এই স্বনামধন্য ইনস্টিটিউটে আজকের এই সেমিনারে উপস্থিত হয়েছেন লন্ডন ইউনিভার্সিটি অফ প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি রিসার্চ ফেসিলিটি থেকে প্রফেসর আদিত্য রয়। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লেটস গিভ আ বিগ হ্যান্ড ইন দ্য নেম অফ সাকসেস অ্যান্ড ওয়েলকাম আওয়ার গেস্ট অন স্টেজ। মুম্বাইয়ের 5 তারা হোটেলে আজ কলকাতা শহরের বুকে অবস্থিত গত 10 বছর ধরে যে প্রতিষ্ঠান গোপনে রিসার্চ করে চলেছে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া সেই সমস্ত মিসিং লিঙ্ক, যাকে আমরা প্রাণী জগতের ত্রাতা বলেই জানি। বলা ভালো, এই সমস্ত প্রাণীকুল কোনো এক সময় ইতিহাসের হাত ধরে আমাদের এই পৃথিবীর বুকে বাস করত, ডাইনোসরের আগমনের বহু বহু পূর্বে। কলকাতা শহরের বুকে বেড়ে ওঠা এই প্রতিষ্ঠানের কাজ মূলত সেসব মিসিং লিঙ্ক খুঁজে বের করে গোটা বিশ্বের সামনে তুলে ধরা। মাইকটি মুখের সামনে ধরে গলাটা সামান্য পরিষ্কার করে নিলেন লন্ডন ইউনিভার্সিটি অফ প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি রিসার্চ ফেসিলিটির কর্ণধর আদিত্য রয়। উপস্থিত জনতার কৌতূহলী চোখের দিকে একবার তাকিয়ে নিলেন। তার অভিজ্ঞ চোখ যেন ভিড়ের মাঝে কাউকে খুঁজে চলেছে। সামান্য নিস্তব্ধতা মাত্র, তারপর তিনি মুখের সামনে মাইক ধরে উল্লাসে বলে উঠলেন, কেমন আছো আধুনিক সভ্য মানুষের দল? কেমন লাগছে আজকের উন্নত বিশ্ব এবং সামাজিক ব্যবস্থা? বড়ই বিচিত্র প্রশ্ন, তাতে সন্দেহ নেই। তবে তার কথায় সায় দিয়ে সবাই সমস্বরে বলে উঠল, ভালোই। তা বেশ। তবে আজকে আমাদের এখানে এই স্থানে একত্রিত হওয়ার কারণ নিশ্চয়ই কারোর অজানা নয়। আজকের এই সেমিনার শুধুমাত্র আমার কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন ব্রাঞ্চের সাফল্য নয়, আজকের এই জমায়েত এক বিশেষ কারণে। তোমরা সকলেই জানো যে আমাদের এই প্রতিষ্ঠান বেশ কিছু বছর ধরে হারিয়ে যাওয়া সেই সমস্ত প্রাণীর অস্তিত্ব পৃথিবীর সামনে তুলে ধরবার আপ্রাণ চেষ্টা করে চলেছে, যার অনেক অংশেই আমরা সফল হয়েছি। আমরা ইউনিকর্ন বা পক্ষীরাজ ঘোড়ার জীবাশ্ম যেমন খুঁজে পেয়েছি, তেমনই সন্ধান পেয়েছি সুদূর মিশরের সেই সব সিংহ মানবের, যাদের শরীরের কোমর অবধি অংশ ছিল সিংহের
এবং কোমর থেকে বাকি অংশ মানুষের। আমরা সন্ধান পেয়েছি সেই সমস্ত হারিয়ে যাওয়া স্পিসিসের যাদের আধুনিক সমাজ গাল গল্প মনে করে। আমরা তাদের প্রমাণ করেছি, বারংবার আমরা প্রমাণ করেছি যে আদিম স্তরে সৃষ্ট সেই সমস্ত জীব আজকের সভ্য মানুষের মতোই এই পৃথিবীতে রাজত্ব করত। পরবর্তীকালে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে তাদের অস্তিত্ব হারিয়ে গেছে। পৃথিবীর জন্ম যখন হয়েছিল সেই সময় সেটি ছিল একটি উত্তপ্ত গোলকপিণ্ড। সৃষ্টির সেই আদিম স্তরে সেই সব জীবের উৎপত্তি যাদের কথা আমরা গল্প, উপন্যাস কিংবা পুরাণে পাঠ করেছি, এই যেমন ধরো রামায়ণের বিশালাকার পক্ষী জটায়ু, যে কিনা নিজের রূপ পরিবর্তন করতে পারত, যার অর্ধেক ছিল মানুষ এবং অর্ধেকটা পাখি। কিংবা ধরো হারকিউলিসের সেই অর্ধ মানব অর্ধ ঘটিকা, যার মাথা থেকে কোমর অবধি মানুষের মতন হলেও বাকি অংশ ছিল ঘোড়া। আমরা তাদের উৎস সন্ধানে সফল। তবে আজকের এই জমায়েত ভিন্ন কারণে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে একটি ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বসিরহাট এলাকাতে একটি টহলদারি পুলিশ পেট্রোলিং কার এক অদ্ভুত পৈশাচিক ঘটনার মুখোমুখি হয়। ভিকটিমদের মধ্যে যদিও কেউই বেঁচে নেই, তবে তাদের মধ্যে একজন মোবাইলে সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরা বন্দি করেছিলেন এবং কোনোভাবে সেটি সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে যায়। ঘটনাস্থলে আমরা যেই দুই প্রাণীকে ভিডিওতে দেখতে পেয়েছি সেটি সেই সৃষ্টির স্তরে হারিয়ে যাওয়া আর একটি মিসিং লিঙ্ক, লাইকেন, অর্থাৎ নেকড়ে এবং মানুষের মিলিত ব্রিড। সন 1863-তে আফ্রিকা মহাদেশের একটি বন্য প্রজাতি নেকড়েকে তাদের উপাস্য দেবতা বলে পুজো করত। এই প্রজাতির আদিবাসী মানুষ ভীষণ হিংস্র এবং নরখাদক ছিল। তাদের বুকে আঁকা থাকত একটি নেকড়ে বাঘের উল্কি। তারা বিশ্বাস করত তাদের উপাস্য দেবতাকে সন্তুষ্ট করতে পারলে তারা পাবে বিপুল অলৌকিক ক্ষমতা এবং তারই সাথে অখণ্ড যৌবন এবং অমরত্ব। পর্যায়ক্রমে এরাই হয়ে ওঠে লাইকেন কিংবা নেকড়ে মানব। পূর্ণিমার রাতে বৃদ্ধি পায় এদের ক্ষমতা। এরা মানুষের খোলস ছেড়ে পরিণত হয় এক বিশালাকায় নেকড়ে মানুষে। বনের নেকড়ের মতনই তারা দলবদ্ধভাবে শিকারের সন্ধান করে এবং সবচেয়ে উল্লেখযোগ্য, তাদের মধ্যে থাকে একজন দলপতি, যাকে আমরা অফিসিয়ালি নাম দিয়েছি অ্যালফা মেল বলে, এবং তার সঙ্গিনী, যাকে বলছি অ্যালফা ফিমেল। এদের প্রতিনিধিত্বেই সংঘটিত হয় হত্যালীলা। আজ আমার এখানে আগমনের আরও একটি কারণ হল ইন্ডিয়ান বর্ডার ফোর্স সিকিউরিটি সিক্রেট অর্গানাইজেশন রেড আর্ম ফোর্স। তারা আমাদের এই সংস্থার কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছে। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার প্রধান কর্তব্য দেশের প্রতিরক্ষার প্রতি দৃষ্টিপাত করা এবং তাদের সাহায্য করা। তাই আমাদের এই বিশাল কমিউনিটির মধ্যে থেকে দুজনকে বেছে নেব সেই মিশনে, যারা আমায় অ্যাসিস্ট করবে। তবে সেই ব্যাপারটা একান্তই গোপনীয়, কারণ তাদের নাম আমি এই মুহূর্তে অর্গানাইজেশনের গোপনীয়তার স্বার্থে নিতে পারছি না। তবে খুব শীঘ্রই সেই দুটি নাম তোমাদের সকলের সামনে আসবে। আমাদের উদ্দেশ্য একটাই, এই সমূহ বিপদ থেকে আমাদের দেশকে রক্ষা করা এবং এই হারিয়ে যাওয়া এই সমস্ত প্রাণীদের অস্তিত্ব সকলের সামনে তুলে ধরা। আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা সকলে ভালোভাবে কাজ করো এবং দেশ ও দশের নাম পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করে তোলো। প্রবল করতালি এবং সমবেত জনতার তীব্র গুঞ্জন প্রতিধ্বনিত হতে থাকল সেই সুবিশাল হলঘরের প্রতিটি দেওয়াল জুড়ে। প্রফেসর আদিত্য রয় ধীর পদে মঞ্চ ছেড়ে বাইরের ব্যালকনিতে এসে দাঁড়ালেন। পকেট থেকে তার সেলফোনটি বের করে একটি ভেসে উঠল একটি মেয়েলি গলার কণ্ঠস্বর। হ্যালো প্রফেসর, আমরা গন্তব্যে পৌঁছে গেছি। কাজ অনেকটা এগিয়ে নিয়েছি, আপনার পথ চেয়ে রয়েছি। কবে আসছেন? প্রফেসর কালো কোটের পকেট থেকে একটি চুরুট বের করে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। The game is on and this is the time for hunting. গত কয়েক মাস ধরে চলা একের পর এক রহস্য মৃত্যু এবং গ্রামে নেমে আসা এই ভয়ানক রূপ যেন গোটা বিশ্বে অবিশ্বাসী মানুষগুলোর মুখ বন্ধ করে দিয়েছে। বসিরহাট অঞ্চলের এই প্রত্যন্ত গ্রামে এমন মৃত্যুর ভয়াবহতা যেন কলিযুগের সমাপ্তির বার্তা প্রেরণ করে।
রাস্তাঘাটে পড়ে থাকা আধ খাওয়া ছিন্ন ভিন্ন দেহাবশেষ জানান দিচ্ছে সময় আগত হয়েছে। উন্মুক্ত হচ্ছে নরকের দরজা। পিল পিল করে বেরিয়ে আসছে অন্ধকারের জীবেরা। তারা যে ক্ষুধার্ত, তারা চায় টাটকা মানুষের লাল রক্ত। মানব শরীর ছিন্ন ভিন্ন করে তার পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি খুবলে খাওয়ার যে পৈশাচিক উল্লাসে তারা দিনে দিনে সংখ্যায় বেড়ে উঠছে, একে আটকানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও অজানা। গ্রামে গ্রামে ঘটতে থাকা এমন এক জটিল পরিস্থিতি, অজানা ব্যাধিতে আক্রান্ত শয়ে শয়ে মানুষ আজ সরকারি হাসপাতালের দরজায়। মুখে ফেনা তুলে তারা মারা যাচ্ছে, কারণ একটা বেডও আর খালি নেই। অদ্ভুতভাবে এই সমস্ত রোগগ্রস্ত মানুষের বুকে একটি উল্কি ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তেই তা স্পষ্ট হয়ে উঠছে। এক সুবিশাল নেকড়ের হাঁ করা মুখ, মুখের ভেতর দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ইন্ডিয়ান সিক্রেট আর্মির রেড ফোর্সের যৌথ উদ্যোগে আয়োজিত মিশন অসফল হয়েছে। মারা গেছেন কর্নেল গুপ্তা। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তারই সাথে আমরা হারিয়েছি ভারতীয় সেনা দলের দক্ষ যোদ্ধাদের। লেফটেন্যান্ট বক্সিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক রাতে হাসপাতালের করিডোরে খোলা জানালা দিয়ে তিনি লাফ মারেন, কিন্তু অদ্ভুতভাবে তাকে কিংবা তার লাশ আমরা উদ্ধার করতে পারিনি। আমি আদিত্য রয়, প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি রিসার্চ ফ্যাসিলিটির CIO। আজ উপস্থিত হয়েছি সেই মৃত্যুপুরীর বুকে এই ঘটনার তদন্তের স্বার্থে, এবং আমার সাথে রয়েছে এই টিমের 2 সহযোদ্ধা, যাদের নিরন্তর প্রচেষ্টায় আমরা বারবার প্রতিটি মিশনে সফল হয়েছি। সঞ্জীব বর্মন এবং তার সহধর্মিণী সন্দীপা পাল। এনারা আমাদের আন্ডারকভার এজেন্ট হওয়ার সাথে সাথে মানুষের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। সঞ্জীব বর্মন বর্তমানে অ্যাপোলো নার্সিং হোমে ইন্টার্নশিপ করছেন এবং সন্দীপা সেই নার্সিং হোমেরই একজন নার্স। সাধারণ মানুষের কাছে তাদের পরিচয় ভিন্ন হলেও এরা প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি সংস্থার হয়ে বিগত কয়েক বছর ধরে কাজ করে চলেছে। তারা দক্ষ চিকিৎসক এবং ডাক্তার হওয়ার সাথে সাথে একজন দক্ষ হান্টারও বটে। We call them Demon Hunter. বসিরহাট অঞ্চলের এমন এক প্রত্যন্ত গ্রামে বসে ল্যাপটপে চলছে এক কনফারেন্স মিটিং। ক্যামেরার ওই প্রান্তে যিনি বসে রয়েছেন তিনি এই একই সংস্থায় কর্মরত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মিসেস অ্যালেক্সা জন্মসূত্রে ব্রিটিশ হলেও তার মা ছিলেন একজন ভারতীয় মহিলা। আসলে লোকচক্ষের অন্তরালে এমন একটি সংস্থা যেভাবে নিরন্তর মানুষের পাশে থেকে তাদের সমস্ত রকমের অমঙ্গলজনক এবং অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়ে চলেছে, সেটি সত্যি প্রশংসনীয় বটে। লন্ডন, ব্রিটেন, সাউথ আমেরিকা, নিউ ইয়র্ক এবং ভারতের 14টি রাজ্য জুড়ে রমরমিয়ে চলছে তাদের এই সংস্থা, যার চিফ এক্সিকিউটিভ অফিসার সঞ্জীব বর্মন। ভিডিও কলের ওই প্রান্ত থেকে ভেসে এলো এক মেয়েলি গলা। তাকে ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না। অন্ধকার রুমটিতে জ্বলছে একটি ছোট লাল বাতি। ভদ্রমহিলা সারা শরীর ঢাকা সাটিনের কালো পোশাকে, মুখের অর্ধেক অংশ আবৃত সেই পোশাকের খানিকটা অংশে অনেকটা হুডির মতো করে। আবঝা আলোয় শুধুমাত্র তার উন্মুক্ত নাসিকা এবং লিপস্টিক লাগানো লাল পুরুষ্ঠ ঠোঁট দুটি চোখে পড়ছে। Listen. We must stop them. We must stop them before it spreads any further. আপাত দৃষ্টিতে দেখতে গেলে তারা এখনো বসিরহাট এবং সেখানকার সংলগ্ন গ্রাম ছেড়ে বাইরে আসতে পারেনি। যেদিন তারা ভাইরাসের মতো ছড়িয়ে পড়তে শুরু করবে, we will not have any control over them. খুঁজে বের করুন সেই আলফা মেল এবং সেই আলফা ফিমেলকে। তাদের ধ্বংস না করলে তাদের দ্বারা সৃষ্ট এই নেকড়ে মানবের বাহিনী ধীরে ধীরে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করবে। এই পৃথিবীতে নেমে আসবে নরকের উন্মত্ততা এবং পৈশাচিক উল্লাস। সেদিন আমরা আর কেউই মানুষ থাকবো না। ধ্বংস হবে ঈশ্বর দ্বারা সৃষ্ট এই সুন্দর পৃথিবী। এইবার ল্যাপটপের সামনে থাকা আন্ডারকভার ক্রু মেম্বার সন্দীপা মুখ খুলল। ম্যাডাম, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে চলেছি। রিসার্চ সেন্টারের আড়ালে আমরা যে ডেমন হান্টিংয়ের কাজ গত কয়েক বছর ধরে সাফলতার সাথে করে চলেছি, সেই খবর পৃথিবীর লোক আজও জানে না। তারা জানি ইলুমিনাতির মতো আমরাও এক অর্গানাইজেশন যার ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া সেই সব রূপকথার প্রাণীর অস্তিত্ব খুঁজে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরি।
কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা কিংবা এর অস্তিত্ব সম্বন্ধে মানুষ আজও দ্বন্দ্বে রয়েছে। ভারত সরকার আমাদের যথাসাধ্য সাহায্য করে চলেছে, তবে সবটাই গোপনে। সেই বিষয়ে আমরা প্রায় সকলেই জানি। তবে এখানকার পরিবেশ আরও জটিল। আমাদের লোকবল সমিতি, নেকড়ে মানব সূর্যের আলোয় নিজেদের নকল মানব রূপ ধারণ করে থাকে, তাই আলফা মেল এবং ফিমেলকে চেনা ভীষণ কঠিন। শুধুমাত্র কিছু গুটি কয়েক লাইকেনকে মেরে এই সমস্যার সমাধান হবে না ম্যাডাম। ইউ নিড মোর রিসার্চ অ্যান্ড এ স্ট্রং ব্যাকআপ। এই মুহূর্তে গোটা গ্রামে মাত্র গুটি কয়েক ঘরে মানুষ রয়েছে যারা রাতের বেলা পারতপক্ষে বাইরেই বেরোয় না। ইন্ডিয়ান বর্ডার ফোর্স সিকিউরিটির সিক্রেট অর্গানাইজেশন দ্য রেড আর্মি ফোর্সের শতাধিক সেনা গোটা গ্রামকে ঘিরে রেখেছে। একটা পিঁপড়েও বাইরে পালাতে পারবে না। আজ আবারও আকাশে উঠবে পূর্ণিমার গোল চাঁদ। জানি না আজকে কটা লাশ পড়বে। সন্দীপের কথা শুনে তার কাঁধে মৃদু হাত রাখল সঞ্জীব। তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ডিমান্ড হান্টারের ট্রেনিংয়ের পর আমরা যে শপথ বাক্য পাঠ করেছিলাম মনে আছে নিশ্চয়ই? প্রাণ থাকতেও আমরা শেষ পর্যন্ত লড়াই করে মরব, তবুও ভীতুর মতো যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে যাব না। এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অশুভ শক্তির সংহার করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার লড়াই। এই লড়াইতে আমাদের জিততেই হবে। এমনও হতে পারে হয়তো এই লড়াইতে আমি নিজেও তাদের স্পর্শে হয়ে উঠলাম একজন নরখাদক, দানব। সেই সময় তোমাকেও আমায় মেরে ফেলতে হবে, এটাই নিয়ম। এখানে কোনো রকম আবেগের কোনো জায়গা নেই। স্তব্ধ হয়ে উপস্থিত প্রত্যেকে শুনছিল তাদের দুজনেরই কথোপকথন। ভিডিও কলের ওই প্রান্তে বসে থাকা অ্যালেক্সা এবার খানিকক্ষণ নীরব থেকে বলে উঠল, গাইস, ইউ অল আর পার্ট অফ মাই ফ্যামিলি। আমি তোমাদের কাউকেই হারাতে চাই না। আমি তোমাদের নিজের হাতে গড়ে তুলেছি এবং আমি স্বয়ং অ্যালেক্সা বলছি, যুদ্ধক্ষেত্রে কেউ আপন হয় না। যা তুমি দেখছো সেটা বহু পূর্বে ঘটে গিয়েছে অলরেডি। সেটাই নিয়তি, আর নিয়তিকে বদলাতে গেলে নেমে আসবে কালের অভিশাপ। মহাভারতের যুদ্ধে যদি অর্জুন শ্রীকৃষ্ণকে অবমাননা করে অস্ত্র ত্যাগ করতো, তাহলে আজ মহাভারতের গল্পটাই অন্যরকম হতো। সো ইটস টাইম ফর এ রিয়েল অ্যাকশন। কাজে নেমে পড়ো সবাই। আজকের রাতটা অ্যালার্ট থেকো, বিপদ যে কোনো দিক থেকে দিয়ে আসতে পারে। গট ইট? ভিডিও কলটি টুম করে কেটে যেতে আদিত্য বলে উঠল, অদ্ভুত এই অ্যালেক্সা। এতদিন ধরে কাজ করে চলেছি, অথচ একদিনও সামনে থেকে তাকে দেখতে পেলাম না। সবসময় নিজেকে এক রহস্যের মায়াজালে বেঁধে রাখতে পছন্দ করে। হ্যাঁ প্রফেসর, আমাদেরও খুব কৌতূহল হয় এই ব্যাপারে। তবে প্রতিষ্ঠানের গোপনীয়তার স্বার্থে এবং সর্বোপরি একজন ডিমন হান্টার হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরে আমি এবং আমার স্ত্রী ভীষণ খুশি। তাই আমরাও আগ বাড়িয়ে কোনো কৌতূহল দেখাতে যাইনি। মাস গেলে $50,000 আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে। আসলে প্রতিষ্ঠানে কাজ শুরু করার আগে আমাদের সকলকেই একটা বন্ডে সাইন করানো হয়। এগ্রিমেন্ট অনুযায়ী আমরা কখনোই অতিরিক্ত কৌতূহলবশত এমন কোনো কাজ করতে পারবো না যাতে প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি রিসার্চ ফেসিলিটির নিয়ম লঙ্ঘন হয়। প্রতিষ্ঠানের নিয়মের বিরুদ্ধে কাজ কিংবা কোনো সিক্রেট বাইরের জগতে ফাঁস করে দিলে অবধারিত মৃত্যু। অ্যালেক্সার চোখ চারিদিকে, এক বিন্দু ফাঁক নেই তাতে। সঞ্জীবের কথা শুনে প্রফেসর আদিত্য বলে উঠলেন, হ্যাঁ সঞ্জীব, তুমি ঠিকই বলেছ। সেই বিষয়ে আমিও একমত। প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করলে পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, অ্যালেক্সার 2 চোখ তোমায় ঠিক খুঁজে বার করবে। তবে আমরা প্রত্যেকেই তার কাছে কৃতজ্ঞ। তখন আমি খুব ছোট। বাবা ছিলেন লন্ডনের একটি ছোট গ্রামের ফার্মার। জন্মসূত্রে ভারতীয় হলেও আমার মা ছিলেন রাশিয়ান। যৌবনকালে বাবা লন্ডন ইউনিভার্সিটিতে স্নাতক পড়তে গিয়ে মায়ের সাথে আলাপ হয়, অতঃপর বিয়ে এবং আমার পৃথিবীতে আসা। বাঙালির চিরাচরিত নিয়ম শৃঙ্খলা এবং তৎকালীন সমাজ ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার ঠাকুরদাই বিয়েতে মত দেন। ফলস্বরূপে লন্ডনেই তিনি তার একটি নিজস্ব ফার্ম হাউস তৈরি করে আমাকে আর মাকে নিয়ে সেখানেই বাস করতে থাকেন। ছোটবেলায় একটি ঘটনায় আমি আমার বাবাকে হারাই। সেই ঘটনা মনে করলে আজও আমার গায়ে কাঁটা দেয়, জানো সঞ্জীব।
সময়টা সম্ভবত ডিসেম্বর। লন্ডন শহরে বেশ জাঁকিয়ে শীত পড়েছিল। সামনে ক্রিসমাস। আমার মা ছিলেন জাতিতে খ্রিশ্চান। আমার বাবাও সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মই গ্রহণ করেন। তবে তিনি নিজের পদবি বদলাননি। বসিরহাটের এই প্রত্যন্ত গ্রাম ফরিদপুরের একটি ছোট্ট ফাঁকা একতলা বাড়ির ভেতর তারা আশ্রয় নিয়েছেন। ডিসেম্বরের শেষ প্রায়, তবুও গ্রাম্য এলাকায় শীত বেশ ভালো মতোই টের পাওয়া যায়। এই বাড়িতে কোনো এক সময় একটি পরিবার বাস করত বটে, তবে এক রাতে তাদের প্রত্যেকের ছিন্ন ভিন্ন দেহাবশেষ উদ্ধার হয়। গ্রাম প্রায় জনশূন্য বলা চলে। কান পাতলে শোনা যায় হিংস্র ক্ষুধার্ত পশুর গর্জন, তবে এরা যে সাধারণ বন্য পশুর পর্যায়ে পড়ে না। প্রকৃতির আদিম স্তরে সৃষ্ট একটি মিসিং লিঙ্ক, যা বর্তমান যুগে বয়ে নিয়ে এসেছে এক আদিম অভিশাপ। এ কি প্রকৃতির খেয়াল, নাকি যেই হারে মানুষ প্রকৃতি ধ্বংস করে চলেছে তার জন্য তার অভিশাপ নেমে এসেছে জানা নেই। জ্বলতে থাকা কাঠের নিভু নিভু আগুন খানিকটা উস্কে দিতে প্রফেসর বলে উঠলেন, সেই রাতেও এই আজকের মতনই ফায়ার প্লেসের আগুন উস্কে দিতে দিতে মা বলেছিলেন, ক্রিসমাসের আগের রাত নাকি ভয়ানক অশুভ। এই সময় প্রত্যেকের ধারণা ক্রিসমাস বুড়ো নাকি এসে ছোট ছোট বাচ্চাদের গিফট দিয়ে যায়, কিন্তু ব্যাপারটা সেটা নয়। প্রতিটি বাড়ির কর্তা এবং পরিবারবর্গের কর্মফল অনুযায়ী সেই বাড়ি পবিত্র কিংবা অপবিত্র হয়। মা বিশ্বাস করতেন কর্মফলের অপদেবতা হলো হাউল, যার আক্ষরিক অর্থ নরকের কুকুর। তারাই পৃথিবীতে নেমে এসে তাদের কৃতকর্মের শাস্তি দিয়ে যায়। আমি আর বাবা এই গল্প শুনে খুব হাসাহাসি করেছিলাম জানো। মাঝরাতে এক তীব্র আর্তনাদ শুনে আমি আর মা বাইরে ছুটে আসি। তারপর চোখে পড়ে সেই দৃশ্য, যেটা দেখবার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই আমাদের ঘরের মাঝে একটি বিশাল আকার কুকুর, যার 4টি মাথা, চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। সে আমার রক্তাক্ত অসহায় বাবাকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। আমার মা ছিলেন ভীষণ সাহসী মহিলা। তিনি তৎক্ষণাৎ দেওয়ালে টাঙানো শটগানে কার্তুজ পুড়ে সেই কুকুরের মুখ লক্ষ্য করে গুলি চালান। অবাক চোখে দেখেছিলাম সেই গুলি তার একটি মাথা নিমেষে গুঁড়িয়ে দিলেও পরক্ষণে সেখান থেকে আরও একটি মাথার উদয় হয়। এ যেন পুরাণে বর্ণিত সেই রক্তবীজ রাক্ষস, যাকে বধ করা ছিল কঠিন। সেদিন তাকে প্রথম দেখেছিলাম জানো। কালো শাটিনের পোশাক, মুখের অর্ধেকটা ঢাকা আছে তাতে, হাতে ধরে আছে একটি তীর ধনুক এবং কাঁধে একটি হোল্ডারে ভরে রাখা 100 তীর। হেল হাউন্ড প্রচণ্ড ক্ষোভে তৎক্ষণাৎ বাবার মাথা এক কামড়ে ধর থেকে আলাদা করে দিল। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছিল। আমরা যে ছোট পাইন গাছটিকে ক্রিসমাস ট্রি সাজিয়েছিলাম, তাতেও এসে লাগলো রক্তের ফোঁটা। এরপর সে আর আমার মাকে লক্ষ্য করে ঝাঁপ দিতে উদ্যত হতেই ঘরের মাঝে দেখতে পেয়েছিলাম তাকে। অ্যালেক্সা, আওয়ার লাইফ সেভার। এক লাফে সে ঘরের মেঝের জানালা দিয়ে এসে শূন্যে 2 পাক দিয়ে তার দিকে মুখ করে সেই অবস্থাতেই একের পর এক তীর তাকে লক্ষ্য করে ছুঁড়তে থাকে। সেই তীর শরীরে লাগা মাত্রই হেলহাউন্ড যন্ত্রণায় কুঁকিয়ে যেতে যেতে একসময় এক রাশ ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে মাটি খুঁড়ে পাতালে প্রবেশ করে। সেই দিন আমার কাঁধে হাত রেখে বলেছিলেন যে আমিও তার মতন একজন যোদ্ধা হয়ে সকলের মঙ্গল কামনায় ব্রতী হতে ইচ্ছুক কিনা। আমিও সানন্দে রাজি হয়েছিলাম। আমার মাও সম্মতি দিয়েছিলেন। তারপর থেকেই আমি এখানে। এরপর পদোন্নতি হতে হতে আজ আমি একজন ক্রিপ্টোজিওলজির প্রফেসর। এছাড়াও আত্মা, ভূত, প্রেত ইত্যাদি চর্চার সঙ্গেও যুক্ত। তবে আমিও তোমাদের মতন একজন ডিমন হান্টার। প্রফেসরের কথার মাঝে হঠাৎ বাইরে শোনা গেল প্রবল হট্টগোল, অনেকগুলো পায়ের শব্দ এবং গুলির আওয়াজ। ভাঙা কাঠের জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাইরে জ্বলতে থাকা মশালের আলোয় তারা দেখতে পেল একে একে 100 হিংস্র ক্ষুধার্ত সাপদের দল তাদের দিকে এগিয়ে আসছে। প্রায় 7 ফুট উচ্চতা বিশিষ্ট এই জন্তুর মুখ ছুঁচল। কুকুরের মুখের আদলে নির্মিত এই মুখের হা করা চোয়ালে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত।
পেশিবহুল হাতের 10টি আঙুলে দেখা যাচ্ছে সাদা বাঁকানো নখ। তারা অতি দ্রুততার সাথে 4 হাত পায়ে ভর করে এগিয়েই আসছে তাদেরই দিকে, 2 চোখে অমানুষিক ক্ষিপ্রতা। আদিত্য এই অদ্ভুত ঘোর লাগা চোখে তাদের দিকে চেয়ে রইল। এ যেন তার বাবার হত্যাকারী হেল হাউন্ডেরই আরেক বিধ্বংসী রূপ। এবার সে পেছন ঘুরে সঞ্জীব এবং সন্দীপার দিকে তাকিয়ে বলে উঠল, আমি সামনে এগিয়ে যাচ্ছি, তোমরা পেছন থেকে আমায় কভার করবে। খবরদার ভুলেও তাদের চোখের দিকে তাকাবে না, এবং তোমাদের রিভলভারের সিলভার বুলেট কিংবা রূপোর দ্বারা নির্মিত সেই তীর ঠিক তার কপাল বরাবর চালাবে। লক্ষ্য ভ্রষ্ট হলেই কিন্তু সাক্ষাৎ মৃত্যু অনিবার্য। এই সমস্ত বুলেট চার্চের পবিত্র জলে শুদ্ধ করা আছে। সময় কম, বুলেটও সীমিত, তাই আর বিলম্ব করো না। এই মুহূর্তেই বাড়ির ছাদে পৌঁছে আমায় এবং ভারতীয় সেনার টিমকে কভার করো, ফাস্ট। আদিত্য সঞ্জীব এবং সন্দীপাকে বাড়ির ছাদে পাঠিয়ে দিয়ে কোমর বন্ধনী থেকে বের করলেন রিভলভার। গুনে গুনে 6টা সিলভার বুলেট পুড়ে দিয়ে বন্দুকের ম্যাগাজিনটা ঠক করে বন্ধ করে সেফটি লক উন্মুক্ত করে গারদহীন জানলা দিয়ে এক লাফে বাইরে বেরিয়ে বারান্দায় অন্ধকার একটি থামের আড়ালে লুকিয়ে রইলেন। আকাশে তখন স্নিগ্ধ চাঁদের আলোয় সারা গ্রাম এক অখণ্ড পবিত্রতায় ভেসে যাচ্ছে যেন। তবুও প্রকৃতির এই অপরূপ শোভা দেখার স্পর্ধা যে তাদের নেই। পিল পিল করে ধেয়ে আসছে শয়ে শয়ে হিংস্র সাপদের দল। তাদের চোখ জোড়া জিঘাংসা, হা করা মুখের ভেতর থেকে বাইরে ঝুলে পড়েছে টকটকে লাল জিভটা। ফোঁটা ফোঁটা করে লালা রস মাটিতে এসে পড়ছে। ইন্ডিয়ান বর্ডার ফোর্স সিকিউরিটির গুপ্ত সংস্থা দি রেড আর্ম ফোর্স তখন সুদক্ষ যোদ্ধার মতোই নিজের অবস্থান নিয়ে একটানা গুলিবর্ষণ করে চলেছেন তাদের দিকেই। আজ তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। বন্দুকের গরম নল দিয়ে একরাশ ধোঁয়ার সাথে সাথে বেরিয়ে আসছে শত শত রূপোর বুলেট। নিমেষের মধ্যেই এক একটি করে হিংস্র নেকড়ের দল তীব্র মরণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ছে। কিন্তু তারা যে সংখ্যায় অনেক, তাদের ঠেকানো যে এত সহজ নয়। প্রফেসরের দিকে একজন বিশালাকার নেকড়ে মানব ধেয়ে আসার আগেই একটি তীর ছুটে এসে লাগলো তার হৃৎপিণ্ড লক্ষ্য করে। নিমেষের মধ্যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল সে। প্রফেসর ছাদের উপরে তাকিয়ে দেখলেন ছাদের কার নিচে পা রেখে সন্দীপ অব্যর্থ লক্ষ্য ভেদে একজনকে ধরাশায়ী করেছে। সে মাটিতে লুটিয়ে পড়তে প্রফেসর কি একটা দেখে তার দিকে ছুটে গেলেন। উপস্থিত সকলে দেখতে পেল ধীরে ধীরে তার রূপ পরিবর্তন হচ্ছে। শারীরিক আকার এবং উচ্চতা কমতে কমতে ধীরে ধীরে সে এক স্বাভাবিক মানুষে রূপান্তরিত হচ্ছে। তার শরীর জুড়ে একটি ছেঁড়া ফাটা জামা, পরনের প্যান্টের অবস্থা তথৈবচ। তবে ইউনিফর্ম দেখে বোঝা গেল তিনি ভারতীয় সেনাদের একজন ছিলেন। চিত হয়ে শুয়ে থাকা শরীরটা উপর করতেই প্রফেসর এবার চমকে উঠল যেন। কাঁপা কাঁপা হাতে তার জামার পকেট হাতড়ে একটি শতচ্ছিন্ন মলিন রংচটা পরিচয়পত্র বের করে মশালের আলোয় মেলে ধরতেই মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটি নাম, কর্নেল গুপ্তা, ইন্ডিয়ান আর্মি। তার মানে সেদিন যেসব হতভাগ্যের মৃত্যু ঘটেছিল তারা প্রত্যেকেই পরিণত হয়েছে ওয়্যারউলফে। কিভাবে বন্ধ করা সম্ভব এই মারণযোগ্য? কে করবে মানুষ এবং নেকড়ে মানবের মধ্যে এমন এক পৈশাচিক যুদ্ধের সমাপ্তি ঘোষণা? বিড়বিড় করে নিজের মনেই কথাগুলো বলতে বলতে সে একটি হাত দিয়ে কর্নেলের বিস্ফারিত 2 চোখ বন্ধ করে দিয়ে ঈশ্বরের কাছে তার মুক্তির কামনা করলেন। তিনি উঠে দাঁড়াতে যেতেই দেখতে পেলেন তাকে চারদিক থেকে অন্তত 4-5 জন ঘিরে ধরেছে। চাঁদের দিকে মুখ করে তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো এক অপার্থিব ডাক। রাতের নীরবতার মাঝে এমন ডাক যে তার সন্তানদের। এই ডাকের প্রত্যুত্তরে বনের ভেতর থেকে ভেসে এলো সেই একই ডাক। ঠিক সেই মুহূর্তে সঞ্জীব ছাদ থেকে লাফিয়ে পড়ল তাদের মাঝে, হাতে উদ্যত বল্লম। লাঠির ডগায় লাগানো রয়েছে রূপোর ফলা। চাঁদের আলোয় সেটি চকচক করে উঠল যেন। 2 হাতে দক্ষ লাঠিয়ালের মতো হাওয়ায় পাক খাওয়াতে লাগলো। হাওয়া কেটে এক একটি পিশাচের মাথা লক্ষ্য করে চালাতে লাগলো সে। মুহূর্তের মধ্যে তাদের ঘিরে ধরল রেড আর্ম ফোর্সের কিছু বেঁচে যাওয়া সেনাদল। তাদের উদ্যত রাইফেল থেকে সিলভার বুলেট এক একজনের মাথার খুলি উড়িয়ে দিতে লাগলো। প্রফেসর সেই সুযোগে নেকড়ে মানুষদের ছত্রভঙ্গ অবস্থা দেখে এক নিপুণ কায়দায় শূন্যে 2 পা ঘুরে কোষে লাথি চালালো একটি লাইকেনের মাথা লক্ষ্য করে।
মুহূর্তের মধ্যে সে তার দুই শক্তিশালী বাহুতে প্রফেসরকে চেপে ধরে তার কোমরে একটা চাপ দিতেই কট করে শব্দ হলো। কোমরের হাড় ভেঙেছে নির্ঘাত, কিন্তু প্রফেসর যন্ত্রণা ক্লিষ্ট চোখে হাতে ধরা রিভলভার থেকে তার কপাল লক্ষ্য করে গুলি চালালো। নেকড়ে মানুষটির মুখ দিয়ে বেরিয়ে এলো এক তীব্র মরণ আর্তনাদ। এক হাতে সে প্রফেসরের গলা ধরে শূন্যে তুলে দিল। সেবার ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করছে। লোমশ শরীর ঠেলে বেরিয়ে আসছে মানুষের চামড়া, ছুচলো মুখ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসছে। কিন্তু এই দেহ পরিবর্তন শুরু হতেই সে তার বাঁকা ধারালো নখ বসিয়ে দিল প্রফেসরের বুক লক্ষ্য করে। টেনে বার করে আনলো টাটকা লাল কাঁপতে থাকা হৃৎপিণ্ড। ধপ করে দুটো শরীর মাটিতে পড়ে যেতেই এবার ছাদের উপর থেকে সঞ্জীবা দ্রুত গতিতে তীর চালাতে চালাতে নিচে লাফিয়ে পড়ল। সঞ্জীব ততক্ষণে বাকি দুজনের বুকে বসিয়ে দিয়েছে রূপোর বর্ষার তীক্ষ্ণ ফলা। বুক থেকে বর্ষার ফলা টেনে বার করতেই ফিনকি দিয়ে ছিটকে বেরোলো লাল রঙের স্রোত। তবে কি মানব নেকড়ের বিরুদ্ধে সভ্য মানুষের এই সংগ্রাম অবশেষে জয়ের মুখ দেখল? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রেড আর্ম ফোর্সের সেনাদের ক্ষতবিক্ষত মৃতদেহ। তাদেরই মাঝে নেকড়ে মানুষদের রূপান্তরিত মানব রূপ। রক্তে যেন পিছলে যাচ্ছে পা। রণক্লান্ত সৈন্যের দল ধীরে ধীরে সংঘবদ্ধভাবে এসে ঢুকলো একতলা বাড়িটা সেই ছোট্ট গারদহীন ঘরটিতে। সবার পেছনে ছিল মাথা নিচু করে এক রাশক্লান্তি এবং হতাশা বুক নিয়ে স্বজন হারানো যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া দুই মাথা। তাদের চোখে আজ প্রতিশোধের আগুন। অ্যালেক্সার নির্দেশ অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত সেনা দলের লোক ঘরে মজুত করা এক একটি কাঠের তক্তা দিয়ে বাইরে বেরিয়ে এলো। তাদের লক্ষ্য একটাই, মৃত সেনাদলের লোক কিংবা ডেমন হান্টারের সদস্য প্রফেসরের দেহ যেন শীঘ্রই পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ মানব নেকড়ে কিংবা ওয়েরউলফের দ্বারা নিহত হতভাগ্যের দল যেন আবারও পুনরায় জীবিত না হয়ে ওঠে। কারণ তাদের স্পর্শে দূষিত হয়েছে তাদের শরীর এবং আত্মা। কিছুক্ষণের মধ্যেই আবারও দেহের পরিবর্তন ঘটবে এবং তারাও রূপান্তরিত হবে এক নেকড়ে মানবে। তারা এই মুহূর্তে বেঁচে রয়েছে সন্দীপা এবং সঞ্জীবকে নিয়ে মাত্র জনা দশেক লোক। কাল রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে নিয়ে যাবে এমনই স্থির হয়ে রয়েছে। এমন সময় সঞ্জীব হঠাৎই মুখ দিয়ে একটি অস্ফুট শব্দ করে মাটিতে বসে পড়ল। সন্দীপা ছুটে যেতেই দেখতে পেল তার কাঁধের অংশটায় রক্ত ঝরছে। কেউ যেন এক খাবলায় কাঁধের কাছ থেকে অনেকটা মাংস খুবলে খেয়েছে। সে ডুকরে কেঁদে উঠে বলল, কি হলো তোমার? কখন হলো? আমি তো তোমায় কভার করছিলাম শুরু থেকেই। আমি যখন প্রফেসরকে বাঁচাতে লাফিয়ে পড়েছিলাম তখনই পিছন থেকে একটা শয়তান আমার কাঁধে কামড় বসায়। সকলের রক্ষায় একদম কাউকে বলো না, ওরা আমায় খুঁটি মেরে ফেলবে। সঞ্জীবের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে সন্দীপা বলে উঠল, আমি আর তোমায় হারাতে চাই না। শুধু বলে দাও আমি কি করব, কি করা উচিত আমার। অ্যালেক্সা জানতে পারলে তো এক্ষুনি নির্দেশ দিয়ে সিলভার বুলেটে ঝাঁঝরা করে দেবে তোমার গোটা শরীর। অস্ফুট স্বরে একটা শব্দ করে সন্দীপার দিকে তাকিয়ে সঞ্জীব বলে উঠল, এখনো আমার কাজ শেষ হয়নি। শয়তানকে নরকে পাঠিয়েছি মাত্র, তারা শয়ে শয়ে রয়েছে। এখন 4টে বাজে, প্রায় সকাল হতে যায়। এখন না তারা ফিরে আসবে আর আমার কোনো শারীরিক পরিবর্তন ঘটবে। তবে জানি না কেন এই পুরো ব্যাপারটাতে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র? কেমন ষড়যন্ত্রের আভাস পাচ্ছ তুমি সঞ্জীব? শোনো, আজকের এই নেকড়ের দল আলফা মেল, সম্ভবত কর্নেল গুপ্তা ছিলেন, আর আলফা ফিমেল ওই যে দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ একজন আটপৌরে শাড়ি পরিহিত গ্রাম্য মহিলার মৃতদেহ। হ্যাঁ, ওই যে। সঞ্জীবের আঙুলের ইশারায় এবার সন্দীপা ধীরে ধীরে সেই দিকে গেল। সে দেখতে পেল একজন মহিলা উপুর হয়ে মাটিতে পড়ে রয়েছে। পা দুটো টানতে টানতে কাঁধের ক্ষত চেপে ধরে সঞ্জীবও এগিয়ে চলল সেই দিকে।
সন্দীপা সেই মৃতদেহকে উপুর করে শোয়াতেই দেখতে পেল সে গ্রাম্য সরল এক গৃহবধূ। মাথার খুলির এক পাশ বল্লমের আঘাতে উড়ে গেছে, সেখান থেকে বেরিয়ে এসেছে মাথার খুলি এবং ধূসর মগজের খানিক অংশ। সেদিকে চেয়ে এবার সন্দীপা হু হু করে কেঁদে উঠল। তুই চিনতে কে? সঞ্জীবের কথায় সন্দীপা সম্বিত ফিরে পেয়ে বলল, সরলাদি, তোমায় বলেছিলাম মনে পড়ে আমার দেশের বাড়ি এখানেই ছিল, এখান থেকে আমি নার্সিং ট্রেনিং শেষ করি। সেবারেও লাইকেনের দ্বারা আক্রান্ত এক ব্যক্তি আমাদের হাসপাতালে উপস্থিত হয়ে সাথে ছিল তার স্ত্রী সরলাদি। দিদির মতোই ভালোবাসতে শুরু করেছিলাম তাকে। সেই পেশেন্টও লেফটেন্যান্ট বক্সির মতো এক রাতে হাসপাতাল থেকে পালিয়ে যায়। হয়তো সে আজও জীবিত, কিংবা আগের সেও এনকাউন্টারে তার প্রাণ গেছে। তবে এই অভিশাপ সে যে তার স্ত্রীকেও দিয়ে গেছিল ঘুণাক্ষরেও টের পায়নি যেন। স্বামী নিখোঁজ হবার পর তার সংসারে আর কেউ ছিল না। উন্মাদিনীর মতো হাসপাতালে এসে বসে থাকতো, কখনো বা থানায় ছুটে যেত তার স্বামীর খোঁজে। তাকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলাম। বাড়ির টুকটাক কাজ করত, আমার মায়ের হাতে হাতে সাহায্য করত। প্রায় বলতো, দিদিমণি আমার স্বামী আমায় রোজ ডাকে, দেখতে পাই তাকে ওই বড় মাঠের মাঝে। প্রথমে ভেবেছিলাম হ্যালোসিনেশন, কিন্তু এক রাতে কাউকে না বলে সে বাইরে বেরিয়ে যায়। অনেক খুঁজেছিলাম যেন, কিন্তু কোনো সন্ধান পাইনি। আজ এমন অবস্থায় দেখতে হবে স্বপ্নেও ভাবিনি। সন্দীপার কাঁধে হাত রেখে সঞ্জীব বলে ওঠে, তারপরের ঘটনা আমার জানা। আমরা প্রত্যেকে যারা কোনোভাবে এইসব পিশাচের ঘটনা কিংবা কোনো বিশেষ কেসের সাথে যুক্ত হয়েছি, তাদেরই অ্যালেক্সের প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি রিসার্চ ফেসিলিটির তরফ থেকে ডিমোনান্টার রূপে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তাব আসে। কারণ আমরা সেই সব স্পিসিসকে অনেক কাছ থেকে দেখেছি কিংবা এদের দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসা করেছি। তবে আমি নতুন ছিলাম। আমরা বেনারস ঘুরতে গিয়েছিলাম, সাথে ছিল আমার কিছু বন্ধু বান্ধব এবং আমার প্রেয়সী স্নিগ্ধা। তখন আমাদের MBBS-এর দ্বিতীয় বর্ষ চলছে মাত্র। রক্তে অ্যাডভেঞ্চার। আমি ঠিক করলাম সেদিনের রাত আমি আর স্নিগ্ধা গঙ্গার ঘাটে একাকী কাটাবো। বাকি বন্ধুদের হোটেলে ব্যাক করতে বললাম। তারা চলে যাওয়ার পর চাঁদের স্নিগ্ধ আলোয় স্নিগ্ধার শরীরের স্নিগ্ধতা গায়ে মাখতে মাখতে বলে উঠেছিলাম, ভালোবাসি প্রিয়তমা, বড্ড ভালোবাসি। সে আবেগে উচ্ছ্বসিত হয়ে আমায় আলিঙ্গন করে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠেছিল, আমি দূরে চলে গেলে কি করবে? যদি হারিয়ে যায় ওই নীল দিগন্তের গায়ে, কিভাবে খুঁজবে আমায়? স্মৃতির ইউক্যালিপটাসের গায়ে যদি এঁকে দিই প্রেমের শিশির বিন্দু, যদি বিষাদের নিয়ন আলোয় আমার অন্তর্ধান তোমায় কষ্ট দেয়, সহ্য করতে পারবে? ভুলে যাবে না তো আমায়? আমি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ নিস্তব্ধ রাত্রির আঙিনায় মাথার উপর শুনতে পেলাম ডানা ঝাপটানোর আওয়াজ। গঙ্গার জল নিমেষের মধ্যে উথাল পাতাল হতে শুরু করলো। এই তো একটু আগেই যে ভাটার টানে জল নিচে নেমে গেছিল, হঠাৎ করে প্রকৃতির এহেন রূপ যে অপ্রত্যাশিত। মাথার উপর চেয়ে দেখলাম এক সুবিশাল পাখি ডানা মেলে উড়ে চলেছে। পাখি এত বড় রাত আগে কখনো দেখিনি আমরা। ভয় স্নিগ্ধা আমাকে দুহাত শক্ত করে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি আশ্বাস দিয়ে বলেছিলাম, আমি তো আছি। এই বিশালাকায় প্রাণীটি এবার আমাদের লক্ষ্য করেই শিকারী বাজ পাখির মতো ধেয়ে আসছে। আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দ্রুত হোটেলের উদ্দেশ্যে দৌড়তে শুরু করলাম। সে আরও কাছে দীর্ঘতর হচ্ছে তার ছায়া। এবার সে মাটির বুকে নেমে দাঁড়ালো। দেখতে পেলাম তাকে, সেই এক ঝলক। তার খোলা চুল হাওয়ায় উঠছে, অপূর্ব রূপসী। সেই নারীর দেহ সৌষ্ঠব জুড়ে ঝরে পড়ছিল কামুকতা। লাস্যময়ী সেই নারীর পিঠের দুপাশ থেকে বেরিয়ে এসেছে দুটো সাদা ডানা। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, উদ্ধত বক্ষ বিভাজিকা যেন তার দিকে প্রবলভাবে আকৃষ্ট করছে আমায়। কিন্তু আমি যে স্নিগ্ধাকে ভালোবাসতাম, নিজেকে নিয়ন্ত্রণ করে ভাবতে লাগলাম, কে এই রূপসী? একে কি পরী বলে? হ্যাঁ, যার কথা রূপকথায় বর্ণিত রয়েছে।
তখনই চোখ পড়ল স্নিগ্ধার দিকে। সে তৃষিত দৃষ্টিতে চেয়ে রয়েছে তার দিকে। হঠাৎ আমার হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে 2 হাত প্রসারিত করে সে ছুটে গেল তার দিকে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম সন্দীপা, কিন্তু আমার একটা কথাও যেন তার কানে ঢুকছিল না। যেন ঠিক তো করে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সে ধীরে ধীরে হা হা করলো। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এক তীক্ষ্ণ সদন্ত। নিমেষের মধ্যে স্নিগ্ধাকে পাঁজা গোলা করে 2 হাতে তুলে নিয়ে আমার চোখের সামনে তার গলা লক্ষ্য করে বসিয়ে দিল তার দাঁত দুটো। শো শো শব্দে শুনতে পেয়েছিলাম সেই পান করে চলেছে স্নিগ্ধার সবুজ শিরায় বইতে থাকা লাল রক্তের ধারা। এবার সে খানিক্ষণ তার রক্তপান করে তপ্ত হতেই একইভাবে তার শরীরটা 2 হাতে ধরে ধীরে ধীরে ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের ঊর্ধ্বপানে উড়ে গেল। ধীরে ধীরে সেটা পরিণত হলো একটা কালো বিন্দুতে। পড়ে রইলাম আমি, লাল তাজা জমাট বাঁধা রক্ত এবং একরাশ শূন্যতা। তার কথা শুনে এবার সন্দীপা বলে উঠল, লেডি ভ্যাম্পায়ারের তৃষ্ণার শিকার ছিল তোমার স্নিগ্ধা। এই একই কাহিনী তোমার মুখ দিয়ে আগেও শুনেছি। একটা অদ্ভুত কানেকশন রয়েছে আমাদের প্রতিটা ডিমন হান্টারের জীবনে। আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে হারিয়েছি বা অদ্ভুত অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছি। এরপরই তো বিভিন্ন সূত্র মারফত আমাদের খবর সংগ্রহ করে আলেস্কার গুপ্ত সংগঠন প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি রিসার্চ ফেসিলিটি আমাদের ডেকে পাঠায়। সবাই জানে এদের ইনস্টিটিউশনে সকলের প্যারাসাইকোলজি কিংবা ক্রিপ্টোজিওলজি নিয়ে রিসার্চ করতে যায়, কিন্তু এই সংস্থার আমাদের মতো কিছু বিশেষ মানুষ যারা পরিস্থিতির শিকার, তাদের হার্ডকোর ট্রেনিং দিয়ে তৈরি করিয়ে নেওয়া হয় ডিমন হান্টার রূপে। আমাদের আলাপ, প্রণয় এবং বিবাহ তো সেখান থেকেই হয়েছিল। মাস গেলে মোট টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে, কিন্তু এই পরিচয় সবার গোপনে থাকে, এমনই নির্দেশ ছিল। সমাজের চোখে আমরা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত হলেও বাস্তবে অন্যরকম। তবে তুমি কিসব যেন চক্রান্তের কথা বলছিলে? সঞ্জীব জবাব দিল, গভীর চক্রান্ত। আজ পর্যন্ত আমরা যে কজনের শিকার করেছি একটু ভেবে দেখো তো, সেই সব স্পিসিস নেকড়ে মানব ভিন্ন আর কেউ ছিল কি না? এই যে হিল হাউন্ড, ভ্যাম্পায়ার, হিংস্র মারমেড কিংবা পাহাড়ি উপত্যকার ভেন্টিগো, যারা রীতিমতো মানুষের ত্রাসের কারণ, কই তাদের শিকার করতে তো কোনোদিনও আমাদের পাঠানো হয়নি। কিন্তু কেন? কেই অ্যালেক্সা? কি তার আসল পরিচয়? সেই রাতে আমার প্রাক্তন প্রেমিকা স্নিগ্ধারই বা কি পরিণতি হয়েছিল? এত সব প্রশ্নের উত্তর আমি কিভাবে পাবো বলতে পারো? তাছাড়া ওয়ারউলফ প্রসঙ্গে যদি আসি, তাহলে কিভাবে একজন তোমার আমার মতো সাধারণ মানুষ পরিণত হচ্ছে ওয়ারউলফে? হ্যাঁ, কিভাবে? কি তার কারণ? কথাগুলো বলতে বলতে হঠাৎ সে বুকের মাঝে এক তীব্র যন্ত্রণা অনুভব করল। যন্ত্রণার মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। কাঁধের ক্ষতস্থান থেকে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। বাইরে কাঠের চিতায় দাউ দাউ করে জ্বলতে থাকা মৃত সেনাদলের লোক এবং নেকড়ে মানবের মানুষ রূপে রূপান্তরণ প্রক্রিয়া সমাপ্তির পর তাদের আসল রক্ত মাংসের মানব শরীর দেখতে দেখতে সন্দীপার সঙ্গীত ফিরল সঞ্জীবের আর্তনাদে। সে এতক্ষণ ধরে তার বলা কথাগুলো মন দিয়ে শুনছিল এবং অঙ্কের শেষটুকু মেলাতে চেষ্টা করছিল। বারবার তাদেরই কেন বিপদের মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়? কেন সেই সমস্ত অসহায় স্বজন হারানো মানুষগুলোকেই বেছে নেওয়া হয়? কেন অ্যালেক্সা সবার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে? সম্বিত ফিরতে সে সঞ্জীবের লুটিয়ে পড়া দেহের দিকে দ্রুত গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল। সে অবাক বিস্ময়ে দেখল সঞ্জীবের বুকের মাঝে যেন চামড়া ঠেলে বেরিয়ে আসছে একটি হা করা মুখের নেকড়ে বাঘের উল্কি। সে জানে এরপর কি হতে চলেছে। ধীরে ধীরে বন্ধ হলো রক্ত পড়া। চোখের নিমেষে ভরে উঠতে লাগলো ক্ষতস্থান। ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো নতুন চামড়ার আস্তরণ। রেড আর্ম ফোর্স অ্যালেক্সার কেনা গোলাম। নির্দেশ পাওয়া মাত্র গুলিতে ঝাঁঝরা করে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না তারা। সে তৎক্ষণাৎ তার কর্তব্য ঠিক করে নিল। চোখের ইশারায় সঞ্জীবকে চুপ থাকার নির্দেশ দিয়ে নিজের জামাটা সঞ্জীবের বুকে ঠেসে গুঁজে দিল। হাত দুটো নিজের অন্তর্বাস দ্বারা শক্ত করে বেঁধে দিল, যাতে নেকড়ে মানব রূপে পরিবর্তিত হওয়ার পর সহজে কারোর ক্ষতি করতে না পারে।
যদিও সে জানে এই সামান্য বস্ত্রখণ্ড নেকড়ে মানবের মতো বিশালাকার বিভীষিকাকে আটকাতে পারবে না। এবার সে সবাই যখন মৃতদেহ সৎকারে ব্যস্ত, সঞ্জীবের দেহটি মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে চলল বনের গভীরে। তবে সে নিজেকেও প্রস্তুত করে নিল যাতে কোনো রকম আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। সঞ্জীব এবার যেন নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ধীরে ধীরে তার আকার বড় হচ্ছে। এক হ্যাঁচকা টানে সে সন্দীপার অন্তর্বাস টেনে ছিঁড়ে ফেলল, মুখ থেকে টেনে বের করলো জামাটি। সন্দীপা একটি বড় গাছ দেখে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে এক লাফে গাছের মগডালে চড়ে বসল। গ্রামের মেয়ে সে তরতরিয়ে গাছটির একদম উপরে বসে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। ধীরে ধীরে তার মানব শরীরের চামড়া ভেদ করে বেরিয়ে আসছে কালো লোম বিশিষ্ট পেশিবহুল শরীর। মুখটি ছুঁচলো হতে হতে একটি পূর্ণবয়স্ক নেকড়ের ন্যায় আকার ধারণ করল। 4 হাত পায়ে সেই বিশালাকার মানব নেকড়ে আকাশের দিকে চেয়ে তারস্বরে এক পাশবিক গর্জন করে উঠল। হাতে তুলে নিল তার সর্বকালের সঙ্গী সেই তীর ধনু। হোল্ডারে রাখা অবশিষ্ট তীর থেকে একটি তীর তার ধনুকে গুণ পড়িয়ে সে নীরবে অপেক্ষা করতে লাগলো। সঞ্জীব ধীরে ধীরে বাতাসে কোনো কিছুর ঘ্রাণ নিতে নিতে অগ্রসর হলো সেই গাছটির দিকে। ঠিক সেই মুহূর্তে ঘটল আরেকটি চমক। সঞ্জীবের নেকড়ে রূপী শরীরটার সামনে এসে দাঁড়ালো তার চেয়েও আকার আকৃতিতে বড় আরেক নেকড়ে মানব। দুইজনে একে অপরের সামনে এসে দাঁড়াতেই গাছের উপরে থাকা সন্দীপা এবার প্রমাদ গুনল। তৎক্ষণাৎ কোনো এক অদৃশ্য জাদু বলে সে দেখতে পেল দ্বিতীয় নেকড়ে মানব সঞ্জীবের কাঁধে হাত রেখে অদ্ভুতভাবে মানুষের কণ্ঠে কি যেন এক মন্ত্র বিড়বিড় করে চলেছে। দুর্বোধ্য সেই মন্ত্রের ভাষা সন্দীপার বোধগম্য হল না। তবে যেই ঘটনাটি ঘটল সেটা রীতিমতো অপ্রত্যাশিত। সন্দীপা দেখতে পেল এবার তাদের আকার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তাদের নেকড়ে মানবের শরীর ক্রমশ গুটিয়ে এসে তারা স্বাভাবিক মনুষ্য রূপে ফিরে আসতেই সন্দীপার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, লেফটেন্যান্ট বক্সি, আপনি লন্ডনের বুকে অবস্থিত ব্র্যাডফোর্ড শহর জুড়ে আজ হ্যালোউইনের উৎসব পালিত হচ্ছে। অ্যালেক্সা তার ইনস্টিটিউটের 50তম ফ্লোরে একটি সুদৃশ্য কামরায় বসে সুদৃশ্য কাঁচের জানালা দিয়ে দেখে চলেছে এমন মনোরম দৃশ্য। হাতে ধরা রয়েছে একটি কাঁচের গ্লাস, যেখান থেকে এক চুমুক করে গলায় ঢেলে নিচ্ছে লাল তরল রেড ওয়াইন। রেড ওয়াইনের স্বাদ বুঝি এমন লবণাক্ত হয়, এমন ঝাঁঝালো যে তার প্রতিটি চুমুকে দেহ মনে শিহরণ জেগে ওঠে। ঠিক তক্ষুনি তার পাশে এসে দাঁড়ালো আরেকটি মেয়ে। তার পরনে রয়েছে কালো অন্তর্বাস। মেয়েটি ধীরে ধীরে অ্যালেক্সার দিকে চেয়ে বলল, আজকের রাতটা কি এভাবেই কাটাবে? নতুন শিকারীর টাটকা রক্ত যে দরকার হয়ে পড়েছে ভীষণভাবে। অ্যালেক্সা তার সোনালি চুল কাঁধের উপর ছড়িয়ে দিয়ে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে বলল, Oh darling, you're so naughty, you know. এত তৃষ্ণা ভ্যাম্পায়ারদের পক্ষে ভালো না। এটা 16 শতকের কাউন্ট ড্রাকুলার ট্রান্সিলভেনিয়ার এলাকা নয় যে যখন তখন শিকার ধরতে পারবে। সভ্যর জগতের চুক্তির কথা কি তুমি ভুলে গেছো স্নিগ্ধা? ভুলিনি অ্যালেক্সা, ভুলিনি সেই সব দিনের কথা যখন আমরা ছিলাম কাউন্টের বিশ্বস্ত সেবাদাসী। সে কি আর আজকের কথা? যখন আমরা কাউন্টকে জড়িয়ে ধরে সোহাগ ভরে তার গলায় বসিয়ে দিতাম তাঁতের কামড়, কাউন্ট আমাদের বুকে টেনে নিয়ে তীব্র চিৎকার ধ্বনি দিতে দিতে তার যৌবনের স্বাদ মেটাতেন। আসলে আমাদের সঙ্গম সুখ যে রক্ত মাংসের মানুষের মতো নয়। আমরা ড্রাকোর উপাসক। আমাদের উপাস্য দেবতা ড্রাগন আমাদের দিয়েছেন অসীম ক্ষমতা, যার দ্বারাই গোটা বিশ্বকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
তুমি যে চুক্তির কথা বলছো অ্যালেক্সা, সে চুক্তি তো তুমি নিজেই ভঙ্গ করেছ। যদিও এতে ভ্যাম্পায়ার সোসাইটির সহমত ছিল, আসলে আমাদের লক্ষ্য ওই নিম্ন শ্রেণীর সভ্য মানুষ ছিল না। আমাদের লক্ষ্য ছিল আমাদের চিরশত্রু ওয়ারউলফকে সমূলে বিনষ্ট করা। আর তাই তো আমাদের পরিকল্পনা অনুযায়ী এক একটি মানুষকে টার্গেট করে তাদের প্রথমে স্বজন হারানোর যন্ত্রণা দিয়ে এসেছি। তারপর তাদের পবিত্রতা রূপে সামনে এসে সাহায্যের হাত বাড়িয়েছি। তবে এই ব্যাপারে তোমার ছুরি মেলা ভার অ্যালেক্সা। ওয়ারউলফের সমাজতন্ত্র চেয়েছিল শান্তি, তারা চেয়েছিল মানুষের মাঝে তাদেরই একজন হয়ে বেঁচে থাকতে। কিন্তু তুমি তো সেটা চাওনি। আর তাই সুদূর আফ্রিকার বন্য উপজাতির কাছে নেকড়ে দেবতাকে ছোট প্রমাণিত করে নিজেকে আরাধ্যা দেবী রূপে সুপ্রতিষ্ঠিত করে তাদের উল্কি নির্মাতাদের ছড়িয়ে দিলে পৃথিবীর নানান কোণে। গ্রামগঞ্জ কিংবা শহরতলির বুকে যখনই মেলা কিংবা সার্কাস বসত, তারা এসে হাজির হতো মূর্খ মানুষগুলোর সামনে তাদের উল্কি শিল্পের নিদর্শন নিয়ে। তাদের প্রলুব্ধ করে এঁকে দিত তাদের বুকে নেকড়ের উল্কি। তারা হয়ে উঠত নেকড়ে মানব এবং তাদের সংস্পর্শে যারাই যেত নিহত কিংবা আহত, অথবা তারা যেই স্থানে জলপান করত তারা হয়ে উঠত নেকড়ে মানব। তা তোমার বুদ্ধির তারিফ করতে হয় অ্যালেক্সা। আসল ওয়ারউলফ সোসাইটি মানুষের পক্ষে থাকায় তুমি মানুষকেই মানুষের শত্রু বানিয়ে আবার সেই মানুষকে তাদের নিধন কার্যে লাগিয়ে দিলে। সত্যি আজ কাউন্ট বেঁচে থাকলে তোমায় নিঃসন্দেহে একটি শিশুর কচি শরীর উপহার দিত, সেই বিষয়ে আমি নিঃসন্দেহ। আমি যা করেছি আমার প্রভুর শেষ ইচ্ছার মর্যাদা রাখতেই করেছি স্নিগ্ধা। ভুলে যেও না কাউন্টের মৃত্যুর ইতিহাসটা। মানুষটাকে আজ ভুলে গেলেও আমাদের রক্ত পিশাচের সমাজ আজও তাকে পুজো করে। দেবতার আসনে বসে নিরন্তর তার কঙ্কালসার মৃত শরীরে প্রাণ সঞ্চারের চেষ্টা করে চলেছে। ভুলে যেও না আফরিমের বিশ্বাসঘাতকতার কথা, যে সন্ধি করে যুদ্ধক্ষেত্রে তার শত্রুর বিরুদ্ধে দাঁড় করিয়ে শেষে যুদ্ধ জয়ের পর তাকে বুকে কাঠের গজাল পুঁতে দিয়ে হত্যা করে। সেটা ছিল তার কৌশল মাত্র, কারণ সে জানতো সকালে সূর্যের আলোয় তিনি শক্তিহীন, নিষ্প্রভ। তাই তো তার কফিন খুঁজে বার করে হত্যা করে তাকে। আফরিমের পরিচয় কি তুমি ভুলে গেলে স্নিগ্ধা? সেও ছিল এক নেকড়ে মানব। তারপর কেটে গেছে অনেকটা সময়, পৃথিবীতে পরিবর্তন এসেছে, শেষ হয়েছে রাজতন্ত্র। আমিও ঠিক একই কৌশল অবলম্বন করে কাঁটা দিয়ে কাঁটা তুলেছি মাত্র। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ ঝনঝন করে কাঁচের জানলা ভেঙে পড়ল। একটি তীর এসে বিঁধল সেখানে। চকিতে সেই দিকে উপস্থিত দুই নারী তাকাতেই দেখতে পেল আর একটি আবছা নারী অবয়ব তাদের সামনের বিল্ডিংয়ের থেকে একটি দড়ি ধরে দ্রুত গতিতে তাদের দিকেই ধেয়ে আসছে। নিমেষের মধ্যেই ঘরে উপস্থিত দুই রহস্যময়ী দুই নারীর মুখ থেকে বেরিয়ে এলো তীক্ষ্ণ ষদন্ত। কাঁধে দুই পাশ থেকে বেরিয়ে এলো দুটি সাদা ডানা। মেয়েটি ভাঙা কাঁচের জানালা দিয়ে ঘরে প্রবেশ করতেই অ্যালেক্সার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটি নাম, সন্দীপা। তুমি? ঠিক সেই মুহূর্তে হিংস্র ক্ষুধার্ত জন্তুর ডাক ভেসে এলো বিল্ডিংয়ের ওপর থেকে। দুই হাতে পায়ে ভর করে বিল্ডিংয়ের খাড়ায় ভেঙে দুটি নেকড়ে মানব ঘরের ভেতর প্রবেশ করল। তাদের শরীর জুড়ে ঠিকরে বেরোচ্ছে প্রতিহিংসার আগুন।
দুই চোখ যেন ভাঁটার মতো জ্বলছে। শান দেওয়া ধারালো ছুরির ফলার মতো নখে মার্বেলের মেঝেতে ঘষে একজন ঘর ঘরে স্বরে বলে উঠল, তোমার এই মরণ খেলা আজই শেষ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে মানুষকে তুমি নেকড়ে মানবে রূপান্তরিত করেছ, আজ তার হাতেই হবে তোমার মৃত্যু। আমি লেফটেন্যান্ট বক্সি, এবং এই বন্ধুটি যিনি আমার প্রাণ বাঁচানোর উদ্যোগ নিয়েছিলেন ডক্টর সঞ্জীব, আমরা দুজন আজ তোমাদের শেষ করব। এরপর আসর ওয়্যারউলফ সোসাইটি এবং আমরা যারা উল্কির দ্বারা অভিশপ্ত, আমাদের মিলিত প্রয়াসে তোমাদের এই স্বাদের সংস্থাকে আরো নতুন করে তৈরি করব। গড়ে তুলব ডিমন হান্টারের এক নতুন দল, যারা নতুন শিকার করবে তোমাদের মতো রক্ত পিশাচদের। স্নিগ্ধাকে সঞ্জীবের প্রেমিকা রূপে পাঠিয়ে তার সাথে যে ছলনা করেছ, পাবে তারও শাস্তি পাবে। তোমার পথ অনুসরণ করে ধ্বংস করব তোমায়। সেদিন আমি নেকড়ে মানবে রূপান্তরিত হওয়ার পর যে শক্তি অর্জন করেছি, তার দ্বারা সবটা জেনেছি। তোমরা হয়তো কেউ আমার পূর্ব পরিচয় জানো না। আর্মিতে আসার আগে আমি যোগ সাধনা করতাম, তার ফলে আত্মশক্তিকে কেন্দ্রীভূত করে নানান ভারতীয় তন্ত্রের গুপ্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করেছি, যার ফলে আমি শিখেছি কি রূপে কারোর ক্ষতি না করে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। আকাশের দিকে মুখ করে গোল চাঁদ দেখে দুজনে আবারও সমস্বরে জান্তব চিৎকার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। লেফটেন্যান্ট বক্সি অ্যালেক্সের কাঁধে দুই পাশ ধরে দুটি ডানা এক ঝটকায় উপরে ফেলে দিল এবং কোনো রকম প্রতিরোধের সুযোগ না দিয়েই তার বনশালী হাতে নখ বসিয়ে দিল তার বুক লক্ষ্য করে। বুকের চামড়া ভেদ করে ঠান্ডা হৃৎপিণ্ড উপড়ে বের করে পিষে দিল পায়ের তলায়। নিমেষের মধ্যে তার দেহে আগুন ধরে গেল। পড়ে রইল এক মুঠো ছাই স্তূপ। বেগতিক দেখে স্নিগ্ধা ঘরের জানালা দিয়ে ডানা ঝাপটে পালানোর চেষ্টা করতে পেছনে থাকা সন্দীপার তীর এসে বিঁধল তার একটি ডানা। এক হাতে টেনে সেটি খুলতে গেলেই নিমেষেই আরেকটি তীর এসে বিঁধল তার আরেকটি ডানা লক্ষ্য করে। সঞ্জীবের নেকড়ে রূপী শরীরটা ধীরে ধীরে পরিণত হলো মানুষে। সে ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। দেওয়ালে গেঁথে থাকা স্নিগ্ধার যন্ত্রণা ক্লিষ্ট চোখের দিকে তাকিয়ে বলে উঠল, বলেছিলে না হারিয়ে গেলে তোমায় খুঁজবো কিনা, বলেছিলে না তোমায় ভালোবাসি কিনা, তাহলে উত্তরটা আজ দিই। বিশ্বাসঘাতিনীর শাস্তি একটাই, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। শয়তান এবার নরকের আগুনে পুড়ে মর। রাতের অন্ধকার কাটিয়ে পূব দিক আলো করে আকাশে উদয় হয়েছে লাল সূর্য। সোনালি কিরণ স্নিগ্ধার গায়ে পড়তে সে ধীরে ধীরে জ্বলতে লাগলো। ভেসে এলো এক মরণ আর্তনাদ। ধীরে ধীরে সে পরিণত হয় ছায়ের কাদায়। তিনজনে হাত ধরাধরি করে যখন বাইরে বেরিয়ে এলো, দেখতে পেল লন্ডনের ব্যস্ত শহর জুড়ে পিলপিল করে ছুটে চলেছে অগুন্তি মানুষ। দুই নেকড়ে মানুষ আলিঙ্গন করে বলে উঠল, অ্যালেক্সার রণকৌশল তার উপরে খাটিয়ে ধ্বংস করলাম দুই রক্ত পিশাচিকে। এবার আমরা করে তুলব আমাদের এক নতুন জগৎ, যেখানে প্রতিটি প্রাণী স্বাধীনভাবে নিজের মতো বেঁচে থাকবে। এই অলিখিত চুক্তি আমরা যুগের পর যুগ ধরে মেনে চলব। যদি কোনো শত্রু আবারও এই চুক্তি উল্লঙ্ঘন করার চেষ্টা করে, তার শাস্তি হবে মৃত্যু।
ঈশ্বর সৃষ্ট এই সমাজে সকল জীবিত প্রাণীদের স্বেচ্ছায় স্বাধীনভাবে বাস করার পূর্ণ স্বাধীনতা স্বয়ং ঈশ্বর দিয়েছেন। আমরা কে তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার? তাই নিজেও বাঁচুন এবং আশেপাশের মানুষ তথা প্রাণীদেরও স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিন। এতক্ষণ আপনারা শুনলেন আত্মার মৃত্যু নেই, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠে ছিল প্রীতম, গল্পের সূত্রধার এবং সঞ্জীবের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল পার্থ, ঋদ্ধি, তৃষা, মোহর, আর্য, সুপ্রজা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ঋদ্ধি। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।